যেই সংস্কারের মধ্য দিয়ে সাংবিধানের মূল যে কাঠামোগত বিন্যাস, যে পরিবর্তন, যেখানে বড় সমস্যা রয়েছে এটা আমরা পরিবর্তন করব, সেই জায়গায় আমরা হাত দিতে পারলাম না। আমরা বলেছিলাম একটি গণপরিষদ প্রয়োজন, যে গণপরিষদের মধ্য দিয়ে বাংলাদেশের যে বেসিক বা মৌলিক সমস্যা, ওই সমস্যাগুলোতে আমাদের নিয়ে গিয়ে আঘাত করে নতুন একটি হলো সংবিধান চুক্তিপত্র আমাদেরকে বানাতে হবে, নতুন একটা গেম প্ল্যান বানাতে হবে, যেই চুক্তিপত্রের মাধ্যমে আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পাব, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানে থেকে যে বৈষম্য রয়েছে সেখান থেকে মুক্তি পাব। যিনি প্রধানমন্ত্রী আছেন সেই প্রধানমন্ত্রী জুডিশিয়ারিকে কন্ট্রোল করবে না, এই প্রধানমন্ত্রী আবার কোনো রাজনৈতিক দলকে কন্ট্রোল করবে না, এবং পুরো প্রশাসনিক যে ক্ষমতা রয়েছে সেটা ডিসেন্ট্রালাইজড করা হবে। গত 15 বছর আমরা রাষ্ট্রের যে গাঠনিক প্রক্রিয়া রয়েছে, রাষ্ট্রের যে ইন্ডিপেন্ডেন্ট যে বডিগুলো থাকার কথা, প্রত্যেকটা বডিকে হলো দোষে দেওয়া হয়েছে। আমি একটা একটা করে আসি। স্বাস্থ্য ব্যবস্থা হলো আপনার পকেটে যদি টাকা থাকে আপনি ল্যাবে যাইতে পারবেন, আর ইউনিভার্সিটির স্টুডেন্ট হলে সর্বোচ্চ হলো মেডিকেল সেন্টারে যাইতে পারবে, 2টা নাপা ট্যাবলেট ধরাই দিবে। সর্বোচ্চ জেলে ঢাকা মেডিকেলে যাইতে পারবে, এবং প্রথমে ঢোকার সময় হলো ওইখানে হলো ওয়াশরুম দেখলে বমি আসে। তো স্বাস্থ্যর যে পলিসি বাংলাদেশে এই পর্যন্ত গাঠনিক প্রক্রিয়ায় আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কোনো পলিসি আসে নাই। শিক্ষা ব্যবস্থায় যদি আমরা যাই, শিক্ষা ব্যবস্থা হলো কয়েক ধারা করে রাখা হয়েছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, স্কুলে যাই, বড় বড় প্রতিষ্ঠান আছে, ম্যাথের টিচার নাই। আমাদের শিক্ষা ব্যবস্থার কোনো পলিসি নেই যে বাংলাদেশ রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা কেমন হবে। ফলত এখানে স্টুডেন্টদের মধ্যে ক্ষোভ, বঞ্চনা সৃষ্টি হয়েছে। আমি যে স্টেট চাই, যে পড়াশোনাটা চাই, এই স্টেট এটা আমার না। তখন সে এটা গঠন প্রক্রিয়ার জন্য মাঠে নেমে এসেছে। অর্থনৈতিক ব্যবস্থা যান, অর্থনৈতিক ব্যবস্থাটা হয়েছে কয়েকটা ফ্যামিলি, কয়েকটা ব্যক্তি, যেখানে মুক্তিযুদ্ধের আমরা একটা চুক্তিনামায় সবাই একসাথে বলেছিলাম, রক্ত দিয়েছিলাম, একটি সাম্যের সোসাইটি আমরা গড়ব। তো গত 50 বছরে অর্থনৈতিক অবস্থা এই পর্যন্ত এসেছে যে এক শ্রেণী এত টাকা ফুলে ফেঁপে বড় হয়েছে, তারা বাংলাদেশে আর টাকা রাখার জায়গা পায় না, এখন সিঙ্গাপুরে হলো পাচার করতেছে। ফলত আমার আপনার যারা রয়েছে, আমাদের সোসাইটিতে যারা রয়েছে, আমাদের কাছে এই রাষ্ট্রটা ট্রাস্ট বা ক্রেডিবল জায়গায় মনে হচ্ছে না। এবার যদি রাজনৈতিক সংগঠনগুলোতে আসি, যে আমরা যখন কোথাও রাজনীতি করতে চাই, আমাদের যেই সংগঠনকে আমরা দেখতে চাই, ওয়াও দ্যাটস মাই অর্গানাইজেশন, আমি এটাতে ফিল করি, কানেক্ট করি, এটাতে করতে চাই, এমন ধরনের কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন আসলো না, শিক্ষা ব্যবস্থা আসলো না, অর্থনৈতিক ব্যবস্থা আসলো না। এবং গত 15 বছরে জুডিশিয়ারিকে ব্যবহার করা হয়েছে, ন্যায় বিচারের জন্য যাওয়া হয়েছে, স্কুল কলেজ থেকে বাচ্চাদেরকে ধরে নিয়ে জেলের মধ্যে রিমান্ডে দেওয়া হয়েছে। মা কান্না করতে করতে উকিলের কাছে গিয়েছেন, বলেছেন আমার ছেলের মুক্তি প্রয়োজন। কোর্ট রায় দিয়েছে মুক্তি দেওয়া যাবে না, উপর থেকে হুকুম আছে কাউকে মুক্তি দেওয়া যাবে না, কোনো বিচার বলতে কিছু ছিল না। তখন মানুষের মধ্যে যে ক্ষোভ, বঞ্চনা সৃষ্টি হয়েছিল, সেই থেকে 24-এর গণ অভ্যুত্থান হয়েছিল। এবং এই যে গণ অভ্যুত্থানে কৃষক, কুলি, মজুর, ব্যবসায়ী থেকে শুরু করে সবাই, ছাত্র, শ্রমিক জনতা সবাই অংশগ্রহণ করেছিল। সবার মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল, যেই রাষ্ট্র আমি চিন্তা করি এই রাষ্ট্র এটা না, এটা যদি আমি ভেঙে দিতে পারি তাহলে আমি নতুন করে একটা রাষ্ট্র গড়তে পারবো, যে রাষ্ট্রতে আমার শিক্ষা ব্যবস্থা থাকবে, আমার স্বাস্থ্য ব্যবস্থা থাকবে, আমার অর্থনৈতিক ব্যবস্থা থাকবে, সকল ব্যবস্থার মধ্য দিয়ে এমন একটা জায়গা থাকবে যেটাতে আমার মানবিক মর্যাদা নিয়ে ইনসাফের একটি সোসাইটিতে আমি বসবাস করতে পারবো। সবাই আন্দোলনে নেমে আসলো। যারা এই সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়েছে সেই মানুষগুলোর বিরুদ্ধে লড়ে গেল। গণ অভ্যুত্থানের পরে এই মানুষগুলো আবার প্রতারণার শিকার হলো। তারা যে আবেগ, অনুভূতি, ইচ্ছার জন্য জীবন দিল, যে সবজি বিক্রেতা নিজের সবজি দোকান রেখে হলো এই গণ আন্দোলনে নেমে এসেছিল, গণ অভ্যুত্থানে বিপ্লবে নেমে এসেছিল, যে মা তার বাচ্চাকে বাসা রেখে নেমে এসেছিল, তার মধ্যে তো একটা আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশ রাষ্ট্রটা আমি এইভাবে গঠন করতে চাই।
কারণ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল, স্টুডেন্টরা দাবি তুলতেছে এই হল পুনর্গঠন করা প্রয়োজন। যখন এই হলটা এমন একটা অবস্থায় পড়ে যাবে, হয়তো তার গঠন করা প্রয়োজন অথবা পুনর্গঠন করা প্রয়োজন। তো ধরেন আমাদের এই টিএসসির অডিটোরিয়াম এমন একটা অবস্থায় গিয়েছে যে এখান থেকে উপর থেকে আস্তরগুলো খসে পড়তেছে, তখন তো স্টুডেন্টরা জানাবে অথরিটির কাছে যে এটা পুনর্গঠন করা প্রয়োজন, যাতে হলো বাংলাদেশে আমি নিরাপদ থাকি, টিএসসি অডিটোরিয়ামে নিরাপদ থাকি, একটা পাথর বা ইট পড়ে আমি না মারা যাই। তো গণ অভ্যুত্থানে যে মানুষগুলো স্বপ্ন নিয়ে আসলো, সেই স্বপ্নের আমরা কোনো বাস্তবায়ন দেখতে পারলাম না। কারণ গণ অভ্যুত্থানের পরে যেই অথরিটেটিভ জায়গা ছিল, যে পাওয়ারের জায়গা দিয়ে রিকনস্ট্রাকশনটা করা হয়, সেই পাওয়ার স্ট্রাকচারটা চলে গেল হলো বার্গেনিং জায়গায়। সেই বার্গেনিং জায়গায় যাওয়ার পরে এমন একটা অবস্থায় আমরা পৌঁছলাম যে আমাদের দিন শেষে একটু খাবার দেওয়ার জন্য সংস্কার একটা প্রক্রিয়া আসলো, যেই সংস্কারের মধ্য দিয়ে সাংবিধানের মূল যে কাঠামোগত বিন্যাস, যে পরিবর্তন, যেখানে বড় সমস্যা রয়েছে এটা আমরা পরিবর্তন করব, সেই জায়গায় আমরা হাত দিতে পারলাম না। আমরা বলেছিলাম একটি গণপরিষদ প্রয়োজন, যে গণপরিষদের মধ্য দিয়ে বাংলাদেশের যে বেসিক বা মৌলিক সমস্যা, ওই সমস্যাগুলোতে আমাদের নিয়ে গিয়ে আঘাত করে নতুন একটি হলো সংবিধান চুক্তিপত্র আমাদেরকে বানাতে হবে, নতুন একটা গেম প্ল্যান বানাতে হবে, যেই চুক্তিপত্রের মাধ্যমে আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পাব, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানে থেকে যে বৈষম্য রয়েছে সেখান থেকে মুক্তি পাব। যিনি প্রধানমন্ত্রী আছেন সেই প্রধানমন্ত্রী জুডিশিয়ারিকে কন্ট্রোল করবে না, এই প্রধানমন্ত্রী আবার কোনো রাজনৈতিক দলকে কন্ট্রোল করবে না, এবং পুরো প্রশাসনিক যে ক্ষমতা রয়েছে সেটা ডিসেন্ট্রালাইজড করা হবে। কিন্তু আমাদের সে আশা অধরা রয়ে গেল। ঠিক আছে, ভালো কথা, সব রাজনৈতিক দলকে একসাথে করা হলো, সংস্কার কমিশনে সবাই বসলো, বসার পরে ওনাদের মল্লযুদ্ধ এমন একটা অবস্থায় চলে গেল, বর্তমানে যারা সরকারে রয়েছেন তারা বললেন যে ঠিক আছে, এই বলটা আমরা জনগণের কোর্টে ছেড়ে দিই। তখন এই আলোচনা আসলো হা ভোট। হা ভোটের মধ্য দিয়ে জনগণের বৈধতা নিয়ে মোটামুটি সংবিধানের যেই সংস্কারগুলো করা যায় সেটার জন্য হলো এখন এই রাষ্ট্র বা এই সোসাইটি, সব রাজনৈতিক দল বা মানুষ কাজ করে যাচ্ছে। যদি এই গণভোটে হা পাস না হয়, তাহলে ন্যূনতম যে সংস্কার সেটাও এই গণ অভ্যুত্থানের পরে বাস্তবায়ন হবে না। তো যদি সত্যিকার অর্থে আমরা এই রাষ্ট্রটা বিল্ডিং করতে হয়, নতুনভাবে রিকনস্ট্রাক্ট করতে হয়, আলোচনা শুরু হয়েছে, আলোচনা জারি থাকবে। আমরা যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন থেকে আমরা পিছপা হব না, কিন্তু আমরা বারবার আর প্রতারণার শিকার হতে চাই না। ৭১-ও আমরা প্রতারণার শিকার হয়েছি, ৯০-তেও প্রতারণার শিকার হয়েছি, ২৪-ও প্রতারণার শিকার হতে যাচ্ছি। আমাদের যে লাস্ট সুযোগ, এই নির্বাচনে আসছে, নির্বাচনে একটা রিফর্ম অ্যাসেম্বলি হবে, যে রিফর্ম অ্যাসেম্বলির মধ্য দিয়ে ন্যূনতম যে সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। তো এই সংস্কার বা দেশের পুনর্গঠন বা পরিবর্তনের চাবিকাঠি এখন জনগণের হাতে। জনগণ যদি এই নির্বাচনে সংস্কারের হা ভোটকে জিতিয়ে নিয়ে আসে, তাহলে হয়তোবা আমরা কিছু সংস্কারের দিকে এগোতে পারবো। গত ১ বছরে বাংলাদেশের কোনো মৌলিক জায়গায় পরিবর্তন করা হয়নি, এবং পরিবর্তন না হওয়ার কারণে এই যে ঢাকা ৮-এর গণতান্ত্রিক প্রক্রিয়ার লড়াইয়ের অন্যতম শহীদ ওসমান হাদিকে দিনে দুপুরে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাস্তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে, এবং এই বিশ্ববিদ্যালয়ের পাশে ছাত্র দলের সাম্যকে আঘাত করা হয়েছে, হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জীবন প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। আমরা এমন একটি সোসাইটিতে বসবাস করতেছি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো মেয়ে ক্লাস শেষ করে সেই ফজিলাতুন্নেসা হওয়া অথবা কুয়েত মৈত্রী হলে নিরাপত্তা নিয়ে যাবে, এই নিশ্চয়তা এই বাংলাদেশে এখন নাই। একটা অনিরাপদ বাংলাদেশে আমরা বসবাস করতেছি। আমাদের আশাহত হওয়া চলবে না। আমরা মনে করি রাষ্ট্রকল্প লাইব্রেরি যে চিন্তার উদ্যোগটা নিয়েছে, আপনারা যদি এটা সবার সাথে এঙ্গেজ হন, অথবা আপনার ব্যক্তির জায়গা থেকে আপনি যদি রাষ্ট্র গঠন নিয়ে আলোচনা শুরু করুন, আমরা হয়তো বা পেশি শক্তি এবং মাসল পাওয়ারের যে রাজনীতি, ওইটা থেকে বের হয়ে
একটু মাথা অথবা আমাদের যে চিন্তা ভাবনাকে শানিত করে নতুন বাংলাদেশকে রিকনস্ট্রাক্ট করার যে কাজটা, এটা এগিয়ে নিতে পারবো। আর যদি আমরা সবাই রায় দেই যে আপনি একটা ওয়ার্ড কমিশনার ছিলেন, তারপর আপনি সংসদ সদস্য হয়ে যাবেন, তারপরে দুর্নীতি করবেন, চাঁদাবাজি করবেন, সব কিছু কইরা বড় লোক হবেন, তারপর আপনি পুরো বাংলাদেশ হলো গ্যাংস্টার বাহিনী গড়বেন, তারপরে বলবেন এটাই হলো বাংলাদেশের রাজনীতি। আর আপনাকে বলা হবে রাজনীতিতে জয়েন করো। জয়েন যদি তুমি না করো তাহলে তুমি বাংলাদেশ বিরোধী শক্তি। তো আমরা তরুণরা চাই যে বাংলাদেশটা নতুনভাবে রিকনস্ট্রাক্ট হোক। আমরা উদ্যোগ নিচ্ছি, আপনারা অংশগ্রহণ করবেন এবং একটা নতুন জায়গায় আমাদের বাংলাদেশটা নিতে হবে। যদি এটা বিএনপি না পারে, যদি এটা জামায়াত ইসলামী না পারে, যদি এটা এনসিপি না পারে, আপনি দাঁড়ান নতুন করে, আপনি উদ্যোগ গ্রহণ করুন। কারণ আপনারই একটি ভাই এখানে শহীদ হয়েছে, তার জীবনটা দিয়ে গিয়েছে এই জন্য যে বাংলাদেশে একটি নতুন রাষ্ট্র গঠন হবে। তো আমাদের তরুণ প্রজন্মকে, যেহেতু বাংলাদেশের বড় একটা অংশ তরুণ প্রজন্ম এবং উইমেন, তাদেরকে হলো এই কাজটা এগিয়ে আসতে হবে। এই ইলেকশনে আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ হলো, আমরা যখন রাষ্ট্র গঠনের একটা প্রক্রিয়া যাচ্ছি, জয়েন করেছেন। তো আমি একজনকে বলেছিলাম যে আমাদের শরীরে ডায়াবেটিস নাই, আপনারা ডায়াবেটিস সেন্টারে না গিয়ে আমাদের তরুণদের সাথে ইলেকশনে অংশগ্রহণ করেন, দেখবেন দৌড়াতে দৌড়াতে সবার ডায়াবেটিস ঠিক হয়ে যাবে। অনেকগুলো আসনে রয়েছে যারা প্রতিনিয়ত মানুষের সামনে গিয়ে বলছে আপনারা না ভোটকে জয়যুক্ত করবেন। মানুষের ন্যূনতম বোধ না থাকলে, লজ্জা শরম না থাকলে এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো এই গণ অভ্যুত্থানের পরে কাজ চালাতে পারে বাংলাদেশে। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।